বন্ধুরা, আজকের ভিডিওতে আমার চ্যানেলের কমেন্ট সেকশন থেকে খুবই ইনফরমেটিভ বা খুবই গুরুত্বপূর্ণ এরকম 7খানা কোশ্চেন আমি উঠিয়ে নিয়ে এসেছি বা কমেন্টস উঠিয়ে নিয়ে এসেছি, যেই কমেন্টসগুলোর অ্যান্সারের মাধ্যমে এই বর্তমান মার্কেট সেন্টিমেন্টে আপনাদের বিগিনার ইনভেস্টর হিসেবে যাদের মিনিমাম 5 থেকে 7 বছরের কম মার্কেট এক্সপিরিয়েন্স রয়েছে, যারা মার্কেটে প্যানিকের মধ্যে রয়েছেন যে পোর্টফোলিও 15% বা 20% ডাউনে রয়েছে, তাদের পোর্টফোলিওতে বর্তমানে কোনো ভুল ডিসিশন নিচ্ছেন কিনা, আশা করছি এই প্রত্যেকটা কোশ্চেনের মাধ্যমে আপনারা যথেষ্ট পরিমাণে নিজেদের পোর্টফোলিওকে সেভ করতে একটা পারফেক্ট ডিসিশন মেকিং নিতে পারবেন। মানে ডিসিশন মেকিং এ এই কোশ্চেনগুলো আপনাদের যথেষ্ট পরিমাণে হেল্প করতে পারে বলে আমি মনে করছি। আর এর বাইরেও যদি আপনার মাথাতেও কোনো ইনফরমেটিভ কোশ্চেন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। নেক্সট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সিরিজে আমি আপনার ইনফরমেটিভ কোশ্চেনটারও আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, যেটা আমার চ্যানেলের প্রত্যেকটি ভিউয়ার্স অথবা সাবস্ক্রাইবারদের যথেষ্ট পরিমাণে নলেজ অথবা এক্সপিরিয়েন্স গেইনে হেল্প করতে পারে, বা আজকের বর্তমান প্যানিক মার্কেট সেন্টিমেন্টে আপনাদের যথেষ্ট পরিমাণে হেল্প হতে পারে। অবশ্যই সেরকম কোশ্চেনগুলো কমেন্ট সেকশনে জানাবেন। তো সবার প্রথমে কমেন্টসের বাইরে গিয়ে বর্তমান মার্কেটে ডোনাল্ড ট্রাম্পের একদম লেটেস্ট টুইটটা আপনার সাথে ডিসকাস করি, তারপর ইনফরমেটিভ কোশ্চেনগুলোর আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই আসবো। তো ডোনাল্ড ট্রাম্পের একদম লেটেস্ট কমেন্ট্রি এসেছে, যেখানে ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে ইরানকে ধমকি দিয়ে বলেছে টুইটের মাধ্যমে যে নেক্সট 48 ঘন্টার মধ্যে যদি ইরান স্টেট অফ হরমুজকে 100% রিলিজ না করে, মানে বাছাই করে করে জাহাজ বাদ দিয়ে সমস্ত জাহাজকে যদি সেখান থেকে পারমিশন না দেয় যাতায়াত করার জন্য, তাহলে ইরানের উপর বিশাল বড় ধরনের অ্যাটাক করার প্ল্যান করছে। আর সব থেকে বড় অ্যাটাকটা করা হবে সব থেকে বড় পাওয়ার প্ল্যান্টের উপর, স্পষ্ট তিনি জানিয়ে দিয়েছেন। তো অবশ্যই সবাইকে সাবধান হতে বলেছেন। তো দেখা যাক ফাইনালি এটার ফলোথ্রু রিপ্লাই কি আসে। যদিও ইরান একটা রিপ্লাই দিয়েছে যে তারা শুধুমাত্র যে সমস্ত কান্ট্রি এই যুদ্ধে আমেরিকাকে সাহায্য করছে না, শুধুমাত্র তাদের জাহাজকেই এখান থেকে পারমিশন থাকবে, বাকি জাহাজকে তারা পারমিশন দেবে না। দেখা যাক সোমবার মার্কেট এটাকে কিভাবে রিয়াকশন করে। তবে এ নিয়ে ভয় পাওয়ার কোনো বিষয় নেই, কারণ এই ধরনের যুদ্ধ কন্ডিশনে বা মার্কেট আনসার্টেনিটিতে এই টাইপের নিউজগুলোর মাধ্যমে রিটেল ইনভেস্টরকে প্যানিক করানো হয়। তো এখানে ভয় পাওয়ার কিছুই নেই। মার্কেট আলটিমেটলি তার আর্নিংকে ভ্যালু দেয়। তো যদি কোম্পানির আর্নিং গ্রোথ থেকে থাকে, শর্ট টার্মে পিই কন্ট্রাকশন হলেও লং রানে পিই এক্সপেনশনের বেনিফিট 2 মাস বা 6 মাস পরে আপনার কোম্পানি পেয়ে যাবে। কোনো মতেই প্যানিক করবেন না। চলুন এক এক করে খুবই ইনফরমেটিভ কিছু কোশ্চেন নিই। সবার প্রথম কোশ্চেন রয়েছে, ওনার নামটা এখানে এক্স্যাক্টলি আমি লিখতে ভুলে গেছি, টিসিএস নাকি ইনফোসিস কোনটা বেটার? আমি তো বলবো ওনার নাম রয়েছে স্বপন ব্যানার্জি। টিসিএস নাকি ইনফোসিস, আমি বলবো এই দুটোর একটাও নয়। যদি আপনি সেফটি পারপাস যেতে চাইছেন তাহলে আপনি টিসিএস এ যেতে পারেন, তবে কোনো ধরনের বাই সেল রিকমেন্ডেশন নয়। পুরো ভিডিওটাতেই যে সমস্ত কোম্পানির নাম নেব, এখানে কোনো ধরনের আমার তরফ থেকে কোনো রিকমেন্ডেশন থাকবে না। আমি জাস্ট আমার ভিউটা আপনাদের দেওয়ার চেষ্টা করছি রেজিস্ট্রেশন পারপাস। তো টিসিএস এবং উইপ্রো বা ইনফোসিস এগুলো হচ্ছে সেফ কোম্পানি। আর যদি আপনি আইটি সেক্টরে নিতে চাইছেন, যদি একটু রিস্ক নেওয়ার ক্ষমতা থাকে, আমি বলবো মিড রেঞ্জের আইটি কোম্পানিগুলোতে যেতে পারেন। যেরকম এমফাসিসের মতন কোম্পানি দেখতে পারেন, ইন্টেলেক্ট ডিজাইন স্মল ক্যাপে দেখতে পারেন, বা যদি হাই গ্রোথ কোয়ালিটি কোম্পানি চাইছেন তাহলে আমি তো বলবো এলটিআই মাইন্ডট্রি দেখুন, পারসিস্টেন্স সিস্টেম দেখুন, কোফোর্স দেখুন, এমফাসিস দেখুন, ওএফএসএস দেখুন। এসব কোম্পানিগুলো এখনো মোটামুটি 20-22% গ্রোথ এই নেগেটিভ সেন্টিমেন্টেও করছে। তাহলে পজিটিভ সেন্টিমেন্টে কোম্পানিতে কিন্তু যখনই বুল মার্কেট আসবে পিই এক্সপেনশনের জন্য বড় প্রফিটের অপরচুনিটি থাকতে পারে। তো আমি তো বলবো দুটোর মধ্যে একটাও নয়, বরঞ্চ মিড রেঞ্জের আইটিতে যাওয়াটাই বেটার হতে পারে। আর বেস্ট 5টা আইটি কোম্পানি অলরেডি আমি আমার চ্যানেলে তৈরি করে দিয়েছি, ভিডিও দেখে নেবেন। নেক্সট কোশ্চেন করছেন হাবিবুর রহমান। তার কোশ্চেন রয়েছে, অ্যাকচুয়ালি আমি যে দুদিন আগে একটি ভিডিও বানিয়েছিলাম সেটার উদ্দেশ্য করে উনি কমেন্টস করেছেন, চলমান যুদ্ধ পরিস্থিতিতে এই মুহূর্তে ধস থামবে না, মানে মার্কেটের ধস নাকি থামবে না। না থামলে তো না থামবে, অসুবিধার কি আছে? এমন তো নয় যে নিফটি পুরো জিরো হয়ে যাবে, কারণ নিফটিকে যদি জিরো হতে হয় তাহলে আপনার এইচডিএফসি ব্যাংকের টাকাকে জিরো হতে হবে, আপনার এসবিআই এর ফিক্সড ডিপোজিটকে জিরো হতে হবে, আপনার আইসিআইসিআই ব্যাংক, এক্সিস ব্যাংক, যত টপ লেভেলের ইন্ডিয়ার ব্যাংকগুলো রয়েছে সমস্ত ব্যাংককে জিরো হতে হবে। তো নিফটি কখনো জিরো হতে পারে না। আর ফাইনালি যতটা ধস শর্ট টার্মে নামবে, এই ধসের জন্যই তো আমাদের শেয়ার মার্কেটে আসা। আমরা 2-4-5 বছর ধরে ওয়েট করে বসে থাকি যে কবে মার্কেট ধস করবে, কারণ যে সময় মার্কেট ধসে যায় সেখান থেকেই মার্কেটের বড় প্রফিট আসে। তো এই মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টকে আমাদের এনজয় করতে হবে, কারণ এই সেন্টিমেন্টগুলোই আমাদের বড় প্রফিট কামানোর সুযোগ করে দেয়।
তো মার্কেট যদি আরো ধসে তাহলে তো আরো বেশি পজিটিভ সাইন, এটাকে নেগেটিভ হিসেবে দেখলে হবে না। কারণ যারা মার্কেট থেকে বড় প্রফিট কামিয়েছে তারা এই নেগেটিভ প্যানিক মার্কেটকে ফ্রেন্ড বানিয়ে তবেই তারা বড় প্রফিট কামিয়েছে, আপনি হিস্ট্রি উঠিয়ে দেখতে পারেন। নেক্সট কোশ্চেন আছে পার্থ দাস, তার কোশ্চেন রয়েছে সুযোগ আর বলবেন না, মানে আমি কিছু কোম্পানি ডিসকাস করেছিলাম যে কোম্পানিটা গ্রেট সুযোগ আমি লিখেছিলাম, তো সেই উদ্দেশ্যে তিনি লিখেছেন সুযোগ আর বলবেন না, 6 মাস ধরে এই একই কথা শুনছি, মার্কেট নিয়ে আর কিছু বলার নেই। দেখুন এটাই তো ইকুইটি মার্কেট। আমি যদি আমার নিজের এক্সাম্পল দিই, 2017, 18, 19, 20 মার্কেট থেকে কোনো প্রফিট কামাতে পারিনি। 2020-তে মার্কেট বড় ডাউন গেছিল, তারপর 4 বছরে আমার নেক্সট 10 বছরের যা ইনকাম প্রয়োজন মার্কেট সেই প্রফিট আমাকে দিয়ে গেছে। আর ইকুইটি মার্কেট এইভাবেই কাজ করে। ইকুইটি মার্কেটে 10 বছরের রিটার্ন আপনি 1 বছরে কামাবেন, তারপর 5 বছর মার্কেট বলবে বৎস এবার তুমি রেস্ট নাও। আর অত বড় বড় রিটার্ন আসবে বলেই তো মার্কেট এত বেশি আনসার্টেন কন্ডিশনে যায়। দেখুন আমি তো লাস্ট 6 মাস আগে আপনাদের বহুবার সাবধান করেছি যে সেফ কোম্পানির সাথে থাকুন, 60 থেকে 65% ইনভেস্টেড থাকুন, বাকি ক্যাপিটাল লোয়ার লেভেলে ইনভেস্ট করবো। যারা এই লেভেলে সে লেভেলে ক্যাপিটাল ধরে রাখতে পেরেছিল তারা এখন ইনফ্লো করছে, তারাই ভবিষ্যতে বড় প্রফিট কামাবে। আর স্টক মার্কেটের প্রফিট কামানোর মেইন দুটো মূল মন্ত্রই হলো সেটা, যে যেমন বিজয় কেডিয়া বলেন पैसा कमा लेगा ফর্মুলা বাস এক, লং টার্ম সোচ আর রেস্ট কার, এই দুটো লাইনের বিশাল গুরুত্ব রয়েছে। যাদের কাছে পেশেন্স রয়েছে, যারা ধৈর্য রাখতে পারবে এবং যারা ডিসিপ্লিন মেনটেন করতে পারবে, তারাই অ্যাকচুয়ালি স্টক মার্কেট থেকে বড় প্রফিট কামাতে পারবে। তো 6 মাস কেন, মার্কেট তো কখনো কখনো 2 বছরও পারফর্ম করে না। যত বেশি টাইম মার্কেট একটা নির্দিষ্ট রেঞ্জে থাকবে, যত বেশি টাইম মার্কেট নেগেটিভ পারফরমেন্সে করবে, ভবিষ্যতে রিটার্ন তত বড় আসতে পারে। তো ধৈর্য যারা রাখবে তারাই প্রফিট কামাতে পারবে। আর ধৈর্য না রাখলে তো ইকুইটি মার্কেটে আসাই উচিত নয়, তাহলে এফডিতে রাখা উচিত ছিল বা লিকুইড ফান্ডে রাখাটাই বেটার ছিল। স্টক মার্কেটে যখন এসেছেন ধৈর্য তো রাখতেই হবে। আর 6 মাস কোনো ব্যাপারই নয়, 2-3 বছর টাইম দিন, দেখুন মার্কেট রকেট র্যালি নেবে। আর এই সময় যারা টিকে যাবে তারাই ভবিষ্যতে বড় প্রফিট কামাবে। আর যারা টিকবে না তারা এখান থেকে পালিয়ে যাবে মার্কেট ছেড়ে, আবার 1 বছর পরে যখন মার্কেট বুল ট্রেন্ডে যাবে তখন আবার তারা সেই টপেই এন্ট্রি নেবে। এগুলোই বারবার রিপিট হয়েছে। বুল মার্কেট এবং বেয়ার মার্কেট মিলিয়েই কিন্তু ইকুইটি মার্কেট। তো আপনি শুধু বুল মার্কেটটাকে এনজয় করবেন। 2021, 22, 23, 24 আমরা তো অনেক বড় বড় প্রফিট কামিয়েছি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 28 টাকাতে কিনে 93 টাকাতে বেচেছি। ব্যাংক অফ ইন্ডিয়া 4 গুণ প্রফিট করেছি। কেপিআইটি টেক 10 গুণ 15 গুণ প্রফিট দিয়েছে। ডিকসন টেকনোলজি 30 গুণ প্রফিট দিয়েছে। এত বড় বড় প্রফিট কামানোর পরে এবার তো মার্কেট একটু সময় তো নেবেই, তাই না? ধৈর্য রাখুন, মার্কেট অবশ্যই প্রফিট দেবে। নেক্সট কোশ্চেন করছেন মাস্টার সোমু, তার কোশ্চেন রয়েছে রাশিয়া ইউক্রেন ওয়ার কোনো ফ্যাক্টরি ছিল না, প্রেজেন্ট ইউএস ইরানের পেছন থেকে একাধিক দেশ মদত দিচ্ছে, সব মিলিয়ে লাস্ট 10 বছরের মধ্যে একটা ভয়াবহ যুদ্ধ। হ্যাঁ অবশ্যই আপনি ঠিক বলেছেন, কিন্তু মাথায় রাখতে হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা এরকম লেভেলে ইম্প্যাক্ট না ফেললেও ক্রুড অয়েলে কিন্তু যথেষ্ট পরিমাণে ইম্প্যাক্ট ফেলেছে, কারণ রাশিয়া কিন্তু বিশাল বড় ক্রুড এক্সপোর্টার। আর ক্রুড অয়েলের এক্সপোর্টের জন্য ইউএস ট্যারিফ নিউজ কিন্তু এই জন্যই এসেছে যেহেতু রাশিয়া ইউক্রেন যুদ্ধর মাধ্যমে তারা ট্যারিফ লাগাতে পেরেছিল। তো মাথা রাখবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা 2008-এর মার্কেট ক্রাইসিস বা 1992-এর মার্কেট ক্রাইসিস, এগুলো জাস্ট মার্কেটের এক একটা নাম। প্রত্যেকবার বেয়ার ফেজ বা প্রত্যেকবার বুল ফেজে মার্কেটেই একইভাবেই কাজ করে, শুধু যে বুল ফেজগুলো এবং বেয়ার ফেজগুলো তাদের নামগুলো চেঞ্জ হয়ে যায়। কখনো .com বাবেল আসে, কখনো রিসেশন আসে, কখনো স্ট্যাগফ্লেশন আসে, কখনো ক্রুড অয়েল আসে, কখনো রাশিয়া ইউক্রেন যুদ্ধ আসে। এই নামগুলো শুধু চেঞ্জ হয়ে যায়, কিন্তু প্রত্যেকবারে মার্কেট একই রকম বিহেভিয়ার করে, যে কারণে মার্কেট সাইকেলটা বোঝা সব থেকে গুরুত্বপূর্ণ। আপনি ক্যাপিটালেশন ফেজে আছেন, স্টেলথ ফেজে আছেন, নাকি অ্যাওয়ারনেস ফেজে আছেন, মার্কেটের ভ্যালু আপনি কি করে বের করবেন, এগুলো যদি বুঝতে পারেন তাহলে দেখবেন ইজি লাগবে মার্কেট, এবং মনে হবে প্রত্যেকটা রিয়াকশনই মার্কেটের একই, শুধু মার্কেট বিভিন্ন রকম আলাদা আলাদা বাহানা খোঁজে, আলাদা আলাদা নাম দিয়ে যে কিভাবে কোন বাহানায় মার্কেটকে উপরে নিয়ে যাওয়া যাবে এবং কোন বাহানায় মার্কেটকে নিচে নিয়ে যাওয়া যাবে। এগুলো জাস্ট বাহানা। এসব যুদ্ধ তো লং রানে 10-20 বছর চলতে পারে না। আর যদি 2 বছর যুদ্ধ চলেও 6 মাস পরে লোকেরা সবাই সবকিছু ভুলে যাবে। এখন কেউ ট্যারিফ নিয়ে কথা বলছে, কেউ কোনো কথা বলছে না। যেটা 6 মাস আগে ট্যারিফ সব থেকে বড় মানে বিশাল বড় মানে পজিটিভ নিউজ ছিল, মানে নেগেটিভ নিউজ ছিল, যেটা মার্কেটকে প্যানিক করাচ্ছিল, আজকে লোকেরা সব ভুলে গেছে। 3 বছর আগে 2022-এ লোকেরা শুধু রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ভয় পাচ্ছিল, মার্কেটটা এখনো পড়েইনি, মাত্র 12% পড়েছে। রাশিয়া ইউক্রেনের সময় মার্কেট 15, 16, 17% মতন ডাউনে গেছিল। তো এগুলো মার্কেটের বেয়ার ফেজের বিভিন্ন আলাদা আলাদা নাম, বাকি আর কিছু না। যেমন মানুষ হিসেবে আমার নাম পুষ্পেন্দু এবং আপনার নাম মাস্টার সোমু, যাই হোক আপনার নাম সোমু হতে পারে, বিভিন্ন নাম,
কিছু মানুষ হিসেবে কিন্তু আপনিও মানুষ, আমিও মানুষ, সেরকমই ব্যাপার। হাত কাটলে আপনিও কাঁদবেন, হাত কাটলে আমিও কাঁদবো। আনন্দ হলে আপনিও হাসবেন, আনন্দ হলে আমিও হাসবো এবং আমার ডোপামিন রিলিজ হবে। তো সেম জিনিস, মার্কেটের এরকম বিভিন্ন আলাদা রকম নাম থাকে। বিভিন্ন রিজন দিয়ে মার্কেট ডাউনে যায়, আবার বিভিন্ন রিজন দিয়ে মার্কেট উপরে যায়। এর থেকে বড় বড় নেগেটিভ মার্কেট দেখেছি। 2020 মার্কেট যদি আপনি বলেন, যে সময় আমরা জানতাম না যে আমরা বাঁচবো কিনা, কতদিন পরে আলটিমেটলি ভ্যাকসিন আবিষ্কার হবে, সেখান থেকে যদি মার্কেট রিকভারি হতে পারে, এসব কোনো ব্যাপারই নয়। এর আগেও ক্রুড অয়েল 130 লেভেলে গিয়েছিল। আপনি হিস্ট্রি উঠিয়ে দেখুন, যে সময় ইন্ডিয়ার সাথে কার্গিল যুদ্ধ হচ্ছিল, একদিকে মার্কেট যুদ্ধ হয়েছে, তারপরে মার্কেট রকেট রেলে নিয়েছে। তো কোনো ব্যাপারই নেই, এসব নিউজকে জাস্ট সাইড করুন, ক্যাপিটাল থাকলে ইনভেস্ট করুন, ভবিষ্যৎ খুব বেটার পারফর্ম আসবে। শুধু একটু ডিসিপ্লিন মেনটেন করবেন না, নিজের ক্যাপিটালে ইনভেস্ট করবেন। নেক্সট কোশ্চেন করছেন পতিত পাবন মণ্ডল। তার কোশ্চেন রয়েছে 2027 সালে পৃথিবীব্যাপী আর্থিক মন্দার সম্ভাবনা আছে। হ্যাঁ, সম্ভাবনা আছে। যদি সেরকম টাইপের সম্ভাবনা থাকেই, তাহলেই তো বেটার অপরচুনিটি আসবে। কারণ এই ধরনের যত বেশি আনসার্টেনিটি, স্টক মার্কেটের একদম বেসিক রুল ওয়ারেন বাফেট জাস্ট আমাদের দুটো লাইনে বুঝিয়ে গেছেন: বি গ্রিডি ওয়েন আদার্স আর ফেয়ারফুল, বি ফেয়ারফুল ওয়েন আদার্স আর গ্রিডি। যখন সবাই মার্কেট ছেড়ে পালাচ্ছে, তখনই তো আপনি 10 টাকার কোম্পানিটাকে 2 টাকাতে পাবেন, তাই না? কারণ সবাই প্যানিক হয়ে বিক্রি করে দেবে। যদি নিউজ সব পজিটিভই হয়ে যায়, তাহলে আপনি এই প্রাইসে শেয়ার পাবেন না। যখন নিউজ নেগেটিভ আছে, সেই সময়তেই তো কোয়ালিটি কোম্পানি নিতে হবে। কারণ আলটিমেটলি কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন প্রত্যেকটা বুল ফেজের পরে মার্কেট নতুন মার্কেট ক্যাপ টাচ করে। তো আমার কোম্পানি যদি ভালো থাকে, কোম্পানি যদি আর্নিং থাকে, যদি কোম্পানির অ্যাক্রুয়ালসে কোনো প্রবলেম না থাকে, যদি আপনি অ্যাকচুয়াল ফান্ডামেন্টাল বোঝেন, তবে মার্কেট আমাদের কাছ থেকে 6 মাস এক্সট্রা টাইম নিতে পারে বা 1 বছর এক্সট্রা টাইম নিতে পারে, কিন্তু আমাদের ক্যাপিটাল মার্কেটে নেওয়ার কোনো মতেই ক্ষমতা নেই। তো এটা তো আমি এত বছরের মার্কেট এক্সপিরিয়েন্সে ইজিলি বুঝে নিয়েছি। তো সাজেশন থাকবে, যদি মার্কেটে মন্দা আসে তো আসবে, সেটাকে আমাদের ফলে ইউজ করতে হবে। লং টার্ম ইনভেস্টর হিসেবে ইউজ করবেন, দেখেন ভবিষ্যতে এই নেগেটিভ মার্কেটে আপনাকে ফিনান্সিয়ালি ফ্রিডম অ্যাচিভ করিয়ে দেবে। যেরকম 2020-তে আমি নিজে দাবি ইনভেস্ট করেছিলাম, আমার এলআইসি পলিসি বিক্রি করে দিয়ে, আমার এফডি উঠিয়ে নিয়ে আমি ইনভেস্ট করেছিলাম। সে কারণে আজকে আমি ফিনান্সিয়ালি ফ্রিডম, আমাকে কারোর উপর ডিপেন্ড করতে হয় না, অন্যের কাজের উপর ডিপেন্ড করতে হয় না। আমি ঘরে বসে ভিডিও বানাচ্ছি, আমার যখন যেখানে খুশি, যেমন সামনের সপ্তাহতেই আমি, সামনের মাসে আমি প্ল্যান করছি, হয় গোয়া যাব, না হলে হয়তো কোথাও একটা ঘুরতে যাব, দেখা যাক সেটা দেশেই হোক বা দেশের বাইরে। তো সেরকমই প্ল্যান। আলটিমেটলি যদি আপনার কাছে টাইম লিমিট না থাকে, তাহলে মার্কেট আপনাকে অবশ্যই সমস্ত কিছু ফিরিয়ে দেবে এবং আলটিমেটলি আপনাকে আপনার গোলে পৌঁছে দেবে। ফাইনালি গোল ফিক্স করুন, তারপরে ইনভেস্টমেন্ট করুন। আন্দাজে ইনভেস্ট করলে প্রবলেম হয়ে যেতে পারে। এবার লাস্টের কোশ্চেনটা খুবই ইনফরমেটিভ, ভালো করে শুনুন। সুমন ব্রহ্ম, তার কোশ্চেন রয়েছে, তিনি অ্যাকচুয়ালি কমেন্টসে আমার কাছে সাজেশন চেয়েছে। ভালো করে বুঝবেন লোকেরা কোথায় ফাঁসে। 13 লাখের পোর্টফোলিও, যার মধ্যে 7 লাখ লোনের, মানে 13 লাখের ওনার টোটাল পোর্টফোলিও ছিল, যার মধ্যে 7 লাখ টাকা উনি লোনের মাধ্যমে নিয়েছেন। লোনের টাকা তো মার্কেটে আনা উচিত না, এটা সবার প্রথম ভুল। আর এই 13 লাখের পোর্টফোলিওতে লোন নিয়ে তো 7 লাখ সবার প্রথমে ভুল করেছেন। তারপরে 30 লাখ তিনি এমটিএফ করেছেন, মার্জিন ট্রেডেড ফান্ড করেছেন। মানে যেখানে আপনি 1 লাখের আপনার পজিশন থাকলে আপনি 1 লাখ আপনার ক্যাপিটাল থাকলে আপনি 4 লাখের পজিশন নিতে পারবেন, যাকে বলা হয় এমটিএফ। আবার যদি মার্কেট 50% ডাউনে যায়, তাহলে কিন্তু 4 লাখের উপরে ডাউনে যাবে, মানে আপনার ক্যাপিটাল জিরো হতে পারে। তো উনি করেছেন 13 লাখের পোর্টফোলিওতে 30 লাখের মার্জিন ট্রেডেড ফান্ড নিয়েছেন, পজিশন নিয়েছিলেন, যেখান থেকে 40% লসের কারণে ব্রোকার 8 লাখ অলরেডি লস বুক করিয়ে দিয়েছে, মানে সেল করে দিয়েছে। বর্তমানে এমটিএফ পজিশন রয়েছে 10 লাখের, আর সেখানে ওনার ক্যাপিটাল রয়েছে মাত্র 4 লাখ, তাতেও অলরেডি ওনার 3 লাখ লস রয়েছে। মানে অ্যাকচুয়ালি বর্তমানে ওনার মাত্র 1 লাখ টাকা অবশিষ্ট রয়েছে। মার্কেট যদি এখান থেকে ফার্দার 5-7%, 10% ডাউনে যায়, তাহলে ওনাকে জিরো করে ছাড়বে। এটাই হচ্ছে প্রবলেম। উনি আমার কাছে সাজেশন চাইছে, আমার কাছে কোনো সাজেশনই নেই। আমি সবাইকে সাজেশন করি, লোনের টাকা নিয়ে মার্কেটে আসা উচিত নয়, অন্যের টাকা নিয়ে মার্কেটে আসা উচিত নয়, এমটিএফ এ কাজ করা উচিত নয়। ইন্ট্রাডে এবং অপশন বা ফিউচার এসব আপনাকে যে কোনো সময় জিরো করে দিতে পারে। তো অলরেডি এই এমটিএফ এর কারণেই তো মার্কেট চেইন ওয়াইজ রিয়াকশন হচ্ছে। আপনার স্টপ লস হিট হচ্ছে, যে কারণে আপনার ব্রোকার সেল করছে, আবার সে কারণে অন্য একজনের স্টপ লস হিট হবে। আলটিমেটলি স্টপ লস যেখানে থাকবে সেখানে যাওয়াই উচিত না, কারণ স্টপ লস হচ্ছে রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের সম্পূর্ণভাবে বোকা বানানোর কনসেপ্ট। আর এখানে আমার কোনো সাজেশনই থাকবে না এমটিএফ নিয়ে কেন কাজ করেছেন। এমটিএফ নেওয়ার সময় এটা নয়, এমটিএফ নেওয়ার সময় কখন, যখন অলরেডি মার্কেট ধরুন 30-35% ডাউনে চলে গেছে, করোনার মতন পজিশনে, মার্চ 2020, সেই সময় তো যদি এমটিএফ নেওয়া যায় তাও ঠিক আছে, কিন্তু এমটিএফ আপনাকে তখনই নেওয়া উচিত
যে কোনো কারণে যদি মার্জিন কল চলে আসে আপনি যেন সেটাকে রিকভার করতে পারেন, মানে আপনার কাছে যেন সাফিসিয়েন্ট ক্যাপিটাল অন্য কোনো জায়গায় থাকে, সেটা আপনি যেন ব্রোকারের ফুলফিল করতে পারেন। কারণ মার্জিন কল আসলে কিন্তু ব্রোকার বসে থাকবে না, তারা সেল করে দেবে। তো অন্যের টাকা নিয়ে ইনভেস্ট করবেন না, নিজের টাকা ইনভেস্ট করুন। দেখুন ইজিলি মার্কেট, টাইমটাই তো মার্কেটে ইম্পর্টেন্ট না। টাইম যদি আপনার এগেনস্টে চলে যায় তাহলে মার্কেটে আপনার কিছু করার নেই। অপশনের ক্ষেত্রেও সেম জিনিস, যে আপনাকে একটা নির্দিষ্ট রেঞ্জের পরে আপনাকে আপনার এক্সিট পজিশনকে এক্সিট করতেই হবে। তো লস হলেও করুন বা প্রফিট হলেও করুন, প্রবলেম তো সেই জায়গাতেই। যারা ডেলিভারিতে কাজ করছে তাদের কোনো টাইম লিমিট নেই। আমার কোম্পানি 30% ডাউনে গেছে, আমি চুপ করে ধরে বসে থাকবো, মার্কেট 2 মাস পরে বা 6 মাস পরে আলটিমেটলি উপরেই চলে যাবে, তো আমার টাকা রিকভারি হয়ে যাবে, বড় প্রফিটে বরঞ্চ ঢুকে যাবো লোয়ার লেভেলে ইনভেস্ট করে। তো এমটিএফ নিয়ে কাজ করবে না, এটা আমার সাজেশন থাকবে। আর যদি কোনো কোশ্চেন আপনাদের থাকে, কোনো কোম্পানিকে কি করে সিলেকশন করতে হয়, কোনো কোম্পানির কোন ফেজ, যেমন আমার একটা যারা মেম্বারশিপ নিয়েছেন উনিও হয়তো ভিডিওটি দেখছেন, তো উনি আমাকে কিছুদিন আগে কমেন্টস করেছেন, উনি 4-5টা কোম্পানি নিয়েছেন, সবকটা পোর্টফোলিওতে মাইক্রো ক্যাপ কোম্পানি। আর সেই কোম্পানিগুলোতে 20%, 25%, 30%, এমনকি 40% ডাউনে রয়েছে। 5-6টা কোম্পানি নিয়েছে, সবকটাই ডাউন। আর লাখবশত উনি এমন কোম্পানিগুলোই নিয়েছে, সেই কোম্পানিগুলোই ডাউন। আমি অ্যাকুটেস কেমিক্যাল ডিসকাস করেছি, সেগুলো বড় রিটার্ন দিয়েছে, সেটা উনি নেননি। আমি অনেক কোয়ালিটি কোম্পানি ডিসকাস করেছি, আইএমএফ এর ডিসকাস করেছি 100% উপরে আপ, সেসব কোম্পানি উনি নেননি। আর সব মাইক্রো ক্যাপ নিয়ে নাকি পোর্টফোলিও তৈরি করে ফেলেছেন। প্রবলেম ওই জায়গাতেই। মার্কেট সাইকেলকে আগে বুঝুন, স্টকের সাইকেলকে বুঝুন, কোন কোম্পানিটা আপনার জন্য বেস্ট সেটা আগে বুঝুন। যে কোম্পানি এই মুহূর্তে আমি এন্ট্রি নিতে পারি আমার জন্য বেস্ট, সেই কোম্পানি আপনার জন্য সব থেকে ডেঞ্জারাস হতে পারে। স্টেল আপনার পোর্টফোলিও কোন ফেজে রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনি কোন কোম্পানি নিতে পারবেন। আপনার পোর্টফোলিওতে কোনো আদার্স কোম্পানিতে ইনভেস্ট নেই, আপনি ডাইরেক্ট গিয়ে প্যাটাল ইঞ্জিনিয়ারিং নিয়ে নিলেন, এগুলো কখনোই করা উচিত নয়। তো মার্কেটের ফেজ কি করে অ্যানালাইসিস করবেন, স্টেল ফেজ, অ্যাওয়ারনেস ফেজ, মোমেন্টাম ফেজ, ক্যাপিটালেশন ফেজ, এগুলো যদি আপনি মিনিং না বোঝেন তাহলে স্টক মার্কেটে কোনো কাজ নেই। কোম্পানির ভ্যালুয়েশন কি করে অ্যানালাইসিস করবেন, কোন কোম্পানি অ্যাক্রুয়ালস আর্নিং এর ডাটা চুরি করে দেখাচ্ছে কিনা, মানে কোম্পানি যে প্রফিট দেখাচ্ছে সেটাকে অরিজিনাল প্রফিট নাকি সব চুরি করা প্রফিট, এই সমস্ত পয়েন্টস মিলিয়েই একটা ফাইনাল ডিসিশনে আসে। আর এগুলো না বুঝলে মার্কেট থেকে প্রফিট কামানো কোনো মতেই সম্ভব নয়। আর এই সমস্ত পয়েন্টস যদি আপনারা পার্সোনাল ক্লাসে শিখতে ইন্টারেস্টেড থাকেন, ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থাও রয়েছে, এবং লাইভ মার্কেটেও আমাদের গ্রুপের মাধ্যমে সাপোর্ট পাবেন। ইন্টারেস্টেড থাকলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন পার্সোনালাইজড ক্লাসের জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।